আদিল সোজা ইরাকে হাত ধরে টেনে নিয়ে গেল রুমে। আশরাফ শিকদার সোফায় বসলেন, সাথে বাড়ির সবাই। আশরাফ শিকদার কি হয়েছিল সব বললেন আদিবকে। আদিব গড়গড় করে ঘটে যাওয়া সবকিছু বলতে শুরু করলো আশরাফ শিকদার সহ পরিবারের সবাইকে। সবার চোখের আড়াল হতে ইরা নিজের হাতটা আদিলের থেকে এক ঝটকায় দূরে সরিয়ে নিল। ইরার চোখে মুখে ঘৃণা, ভয়ঙ্কর ঘৃণা। আদিল ভাবলো কিভাবে সম্ভব, এই মেয়ে তো কিছুক্ষণ আগেও নিজের মুখে বলল আমাকে ভালোবাসে। তাহলে কিছু সময়ের পরিবর্তনে ভালোবাসা কোথায় উধাও হয়ে গেল? আসলে মেয়েরা অনেক অদ্ভুত। মেয়েদের ভালোবাসার মতনই তাদের ঘৃণাটাও ভয়ঙ্কর। ইরা আর কোনো কথা না বলে সোজা গোসলে চলে গেল। আদিব সবাইকে সবকিছু বলার পর আশরাফ শিকদার সহ বাড়ির প্রত্যেকটা লোক ভীষণ রেগে যায়। বিশেষ করে আদিব শিকদার, তিনি আগেও কয়েকবার বলেছিলেন প্রিয়াসকে বাসা থেকে বের করে দিতে, কারণ পর কখনো আপন হয় না। তার প্রমাণ প্রিয়াস নিজেই। মাইমুনা শিকদার কান্না করছেন, সাথে কলিও। মা কখনো খারাপ হয় না, সন্তান যতই খারাপ করুক না কেন মায়েরা সবসময় ভালোবাসে। আশরাফ শিকদার রাগান্বিত গলায় বলেন। পুলিশের কাছে ধরিয়ে দিলে না কেন? আরিফ শান্ত গলায় বলল। আগে ভুলে প্রায়শ্চিত্ত করুক, তারপর না হয় শ্বশুর বাড়ি ঘুরে আসবে। আরিফ অহনা শিকদারকে বলল। মম, খেতে দাও, আমার ভীষণ ক্ষুধা লাগছে। অহনা শিকদার বললেন। আগে যাও ফ্রেশ হয়ে আসো। সাথে সাথে আদিব আর ঈশান ফ্রেশ হতে চলে যেতে চাইলে সোনালী তালুকদার ঈশানকে ডেকে বলে। আমার মেয়েটাকে একটু ঘরে দিয়ে আসো বাবা। ঈশান আয়রাকে কোলে তুলে নিয়ে গিয়ে আয়রার রুমে শুয়ে দিয়ে চলে আসলো, আর আদিবের রুমে ফ্রেশ হওয়ার জন্য গেল। এখন রাত প্রায় 3টার উপরে। এত রাতে বাসায় ফিরে যাওয়া কোনোভাবেই সম্ভব না, তাই আজ বাধ্য হয়ে থেকে যেতে হবে। কিছুক্ষণ আগে ঘটে যাওয়া সবকিছুই প্রকাশ করা হয়েছে সোশ্যাল মিডিয়া জুড়ে ছড়াছড়ি। বিগত কিছুদিন যাদের সন্তানকে খুঁজে পাওয়া যাচ্ছিল না, তাদেরকেও খুঁজে পাওয়া গেছে। ইয়ান রোশন পুরোটাই দেখলো টিভিতে। ঠোঁটের কোণে দেখা গেল অল্প হাসির রশি। গভীর রাতে গভীর খুশি অনুভূত করতে লাগলো। এখন আর কোনো বাধা রইল না ইরার কে নিজের করে পেতে। রোশন মনে একরাশ আনন্দ নিয়ে কল করলো ইরার নম্বরে। কল বেশ কয়েকবার রিং হলো। অচেনা নাম্বার দেখে ইরা কল রিসিভ করলো না, কিন্তু বারবার কল আসাতে ইরা ফোন ধরতে বাধ্য হলো। আদিল বিষয়টা বেশ কয়েকবার খেয়াল করলো, তবুও কিছু জিজ্ঞাসা করলো না। এরা ফোনটা কানে নিয়ে হ্যালো বলতেই ভেসে আসলো। আমার না হওয়া পূর্ণিমার চাঁদ, তোমার মাঝে ঠিক কতটা হাহাকার বিরাজ করছে আমি জানি না, তবে তোমার এই শূন্যতাকে আমি পূর্ণতায় পরিপূর্ণ করে দিতে সক্ষম। ইরার মুখে সেই রাগী ভাবটা নিমেষেই উধাও হয়ে গেল, বরং ফুটে উঠল এক মিষ্টি হাসির রেখা। ইরার বুঝতে বাকি রইল না অপর প্রান্তের মানুষটিকে। ইরা মিষ্টি হাসি টেনে নিয়ে বলল। গভীর রাতে গভীরভাবে হাতছানি দেওয়ার মানেটা কি? রোশন দোলনায় দুলতে দুলতে মিষ্টি করে জবাব করলো। আমার মাঝে আমি এক পূর্ণতা খুঁজে পাচ্ছি। আমার অতি ভালোবাসার যে মূল্যবান জিনিসটা হারিয়ে ফেলেছিলাম, আজ মনে হচ্ছে কি মনে হচ্ছে? তোমাকে পাওয়ার এক তীব্র আকাঙ্ক্ষা হচ্ছে পূর্ণিমার চাঁদ। এই পাওয়া না পাওয়ার যুগে আমি শুধু তোমাকেই চাই। আমি অন্যের হয়ে গিয়েছি। আপনার পূর্ণিমার চাঁদ কখনোই আপনার হবে না। তীব্র আকাঙ্ক্ষা নিয়ে বাঁচবেন না প্লিজ। ভুলে যান আপনি আমায়। অসম্ভব। আমি তোমাকে ভালোবাসি চাঁদ, আর সারা জীবন ভালোবেসে দেখিনি। ইরা অল্প হেসে জবাব দিল। আর আমি সারা জীবন আপনাকে ভালোবাসতে না পারার আক্ষেপ নিয়ে বেঁচে থাকবো। আদিল বেলকনিতে দুলছে আর ইরার কথাগুলো শুনছে। সে চাইছে না এই কথাগুলোকে শুনতে, তবুও যেন তার কানে পৌঁছেছে, কিন্তু সে এখন চাইলেও অন্যদিকে ফোকাস করতে পারছে না। তার মন পড়ে আছে ওই রুমে ইরার কাছে। আদিল যেন হাসছে, কিন্তু বুঝতে পারছে না এ কি সুখের হাসি নাকি কষ্টের। বুকের বাম পাশে ভীষণ ব্যথা অনুভব হচ্ছে। মনে হচ্ছে জীবনের সব থেকে প্রিয় জিনিসটাই আজ হারিয়ে ফেলল। ভালোবাসার মানুষের চোখে এই ঘৃণা, সে তো মৃত্যুর থেকেও বেশি যন্ত্রণাময়। আদিল বেলকনি থেকে রুমে চলে আসে। ইরাকে সেই আগের মতোই হেসে হেলে দুলে কথা বলতে দেখে আদিল কিছুটা ইরাকে ইগনোর করার চেষ্টা করে বিছানায় গিয়ে শুয়ে পড়ার চেষ্টা করলো। আদিল পাশ ফিরে শুয়ে পড়েছে। ইরা যেন আদিলকে দেখে আরো বেশি হেসে হেসে কথা বলতে শুরু করলো।
আদিলকে জেলাস ফিল করানোর জন্য ইরা রোশানকে জিজ্ঞাসা করলো। আচ্ছা, আপনি আমাকে পূর্ণিমার চাঁদ কেন বলেন? রোশান অল্প হেসে গা বিছানায় এলিয়ে দিয়ে আলতো করে বলল, কারণ তুমি পূর্ণিমার চাঁদের মতন সুন্দর, তাই। আচ্ছা, আপনি আমাকে ভালোবাসেন কেন? আমাকে ভালোবাসার মতো তো একটা কারণ আছে, সেটা আমায় বলেন। রোশান এর ইরার ছোট ছোট কথাগুলোকে বেশ মনে ধরলো। মনে হলো তার ভালোবাসার মানুষ তার কাছেই আছে। রোশান উল্টো প্রশ্ন করে বলল, আচ্ছা চাঁদ, তুমি আমাকে বলো, তোমাকে ভালো না বাসার কি কারণ থাকতে পারে? ইরা হাসলো, তবে খুবই সামান্য, আর ভাবলো কি কারণ আছে তাকে ভালো না বাসা। তারপর হঠাৎ করে মনে পড়তেই ইরা বলল, ভালো না বাসার সব থেকে বড় কারণ হলো আমি বিবাহিত। ইরার কথায় যেন রোশন অবাক হলো। ইরা এইভাবে নিজের দিকে আঙুল তুলে কথা বলবে রোশন কখনো ভাবেনি। তাই রোশন শক্ত গলায় ইরাকে বলল। প্রেমিকের চোখে প্রেমিকা কখনো বিবাহিত পুরনো হয় না চাঁদ। ইরা অল্প করে ছোট্ট ছোট্ট গলায় বলল, আমার জীবনে সব থেকে বড় আফসোস কি জানেন? আমি আপনাকে কখনোই ভালোবাসতে পারলাম না। আদিলের মন মস্তিষ্ক জুড়ে যেন ইরার শেষ কথাটা গিয়ে পৌঁছালো। আদিল বিছানা থেকে উঠে ইরার হাত থেকে ফোনটা নিয়ে এক আছাড় মারল। সাথে সাথে ঠাস ঠাস করে আওয়াজ তুলে ফোনটা কয়েক ভাগে ভেঙে পড়ল ফ্লোরে। চুরমার হয়ে গেল ফোনটা কয়েকশো টুকরো হয়ে। আদিল ইরার মুখ চেপে ধরে রাগে রিরি করে বলল, জামাইয়ের থেকে নাগরকে বেশি ভালো লাগে, তাই না? নষ্ট মহিলা, তোকে ফোন কিনে দিছি আমি, আর তুই কিনা পরপুরুষের সাথে সম্পর্ক করিস? জানার মায় নেই তোর? ইরা রাগে ফুসফুস করতে করতে উঠল। ছাড়ুন আমায়, আপনার অপবিত্র হাত দিয়ে স্পর্শ করবেন না আমায়। যেখানে আমি নামক মানুষটাই তোর জন্য পবিত্র, সেখানে অপবিত্র স্পর্শ থেকে আসবে? হাস্যকর কথা বলছেন আপনি। আমাকে এত কষ্ট দেওয়ার মানে কি? শুধু কি আমি পাপিষ্ট তাই, নাকি অন্য কিছু? বাজে আপনি। জানি আমি। তারপর আর কি? কেন করলেন এমন? আমি তো আপনাকে ভালোবেসেছিলাম। আমি আপনাকে আমার স্বামী হিসেবে মেনে নিয়েছিলাম। আর এখন? ঘৃণা করি আপনাকে। আদিল কোলে তুলে নিতে নিতে ইরাকে বলল। আজ আমিও দেখব ঘৃণার পরিমাণটা ঠিক কত বেশি হতে পারে। ইরা আদিলের কোলে উঠে ছটফট করতে লাগলো আর চিৎকার করতে লাগলো। ছাড়ুন আমায়, নিচে নামান আমাকে, নয়তো আমি কামড়ে দেবো আপনাকে। আদিল মুচকি হেসে বলল, খারাপ লাগবে না তোমার? কাবর দাও। সত্যি দেব কিন্তু। আর দাও না, সমস্যা নেই। সকালে যখন সবাই দেখবে তখন আমি না হয় লাভ বাইট বলে চালিয়ে দেবো। ফেরা নিও না, আরামসে কামড়ো, তোমারই তো সব। ইরা সত্যি সত্যি কামড় বসিয়ে দিল আদিলের বুকে। খামচে ধরলো আদিলের শার্ট। আদিল ভেবেছিল ইরা হয়তো ঘাড়ে দিবে কামড়, নয়তো দিবে না। কিন্তু ইরা তো সত্যি সত্যি কামড় বসিয়ে দিয়েছে আদিলের বুকে। তবুও কিছু বলল না আদিল, বরং কামড়টাকে হজম করে নিল। ইরা দাঁত আরও শক্ত করে ডাবিয়ে দিল আদিলের বুকে। আদিল কোনো রকম ইরাকে বিছানায় ফেলে দিয়ে ইরার ওপরে উঠে দুহাত শক্ত করে ধরে বলল। হয়েছে শান্তি? ইরা আদিলের দিকে চুপ করে তাকিয়ে রইল, আর কোনো কথা বলল না। আদিল ইরার ঘাড়ে নিজের মুখ ডুবিয়ে দিতে দিতে আলতো গলায় ফিসফিস করেই বলল, ভালোবাসি বউ। সাথে সাথে ইরা মুখ উল্টো করে ঘুরিয়ে নিয়ে বলল, এক আকাশ পরিমাণ ঘৃণা করি আমি আপনাকে। ইরার কথাটা যেন ঠিক গিয়ে লাগলো আদিলের বুকে। আদিল ইরার ওপর থেকে সরে গিয়ে শুয়ে পড়ল নিজের জায়গায়। কালকে যে ইরা বলেছিল তার পিরিয়ড হয়েছে, এতক্ষণে মাথায় ছিল না। হঠাৎ করে মাথায় আসতেই আদিল আরেকটু দূরে চলে গেল ইরার থেকে। ইরাও উল্টো দিকে ঘুরে শুয়ে পড়ল। দুজনের মাঝে বড় সাইজের এক কোল বালিশ। আদিল মাঝখানের বালিশটাকে সরিয়ে আবদ্ধ করে নিল। ইরা ছটফট করতে চাইলেও আদিলের শক্তপোক্ত হাতের সাথে পেরে উঠল না। আদিলের গরম উষ্ণ তাপমাত্রা প্রবাহিত হচ্ছে প্রতি নিঃশ্বাসে। ইরার ভাবনায় অনেক কিছু আসলেও সে আর খেয়াল দিল না আর, বরং সারাদিনের ক্লান্তি শেষে শরীরের দুর্বলতা ক্রমাগত বেড়েই চলেছে। বেশ কিছু মিনিট পর ইরা আদিল আর আবদ্ধ বাহু জোরে শান্তির ভারী নিঃশ্বাস ফেলে ঘুমিয়ে পড়ল। পরের দিন সকালবেলা আশরাফ শিকদার টিভিতে কালকের রাতের ঘটে যাওয়া সংবাদ দেখছেন, সাথে আদেশ শিকদার রয়েছেন। আশরাফ শিকদার সব কিছু তেমন স্বাভাবিকভাবে নিচ্ছেন না। পুলিশ তো নিশ্চয়ই তদন্ত করবে, তখন না আবার সব রহস্য ফাঁস হয়ে যায়। এখন আদিল কি সবটা সামলাতে পারবে নাকি? আশরাফ শিকদারের ভাবনার মাঝে বাড়িতে প্রবেশ করলো পুলিশ কমিশনার আব্দুল মামুন। আশরাফ শিকদারকে সালাম দিয়ে এগিয়ে গেল আব্দুল মামুন। আশরাফ শিকদার গম্ভীর গলায় বললেন, পুলিশ কমিশনার আমার বাড়িতে?
আমি তো দাওয়াত করিনি আপনাকে। আব্দুল মামুন সোফায় বসতে বলতে অল্প হেসে উত্তর করলো। এই পুলিশের দাওয়াত লাগে না মন্ত্রী মশাই, আমরা বিনা দাওয়াতেই খেতে অভ্যস্ত। আশরাফ শিকদার আব্দুল মামুনের দিকে তাকিয়ে গম্ভীর গলায় বললেন, স্বরাষ্ট্রমন্ত্রীর বাড়িতে দাওয়াত ছাড়া আসলে আবার চাকরি নিয়ে টানাটানি পড়বে না তো? আব্দুল মামুনের সহযুক্তি। পুলিশ কি আর অত কাছা কাজ করে? বিনা দাওয়াত খেতে আসলেও সব একদম চেটে পুটে খেয়ে যায়। এখন স্বরাষ্ট্রমন্ত্রী ঠিক মতন খাওয়াতে পারলেই হলো। আশরাফ শিকদার হাসি মুখে উত্তর করলো, স্বরাষ্ট্রমন্ত্রী যা খাওয়াবে আবার সেগুলো বদ হজম না হলেই হয়। সমস্যা নেই মন্ত্রী মশাই, বদহজমের জন্য সাথে করে এসিডিটি নিয়ে আসতে। আব্দুল মামুন বাড়িতে আসার পারমিশন পেপার আশরাফ শিকদারের হাতে দিয়ে বললেন, মন্ত্রী মশাই দেখে নিন দাওয়াতের কার্ড ঠিক মতো আছে নাকি। আশরাফ শিকদার চোখ বুলিয়ে দেখলেন পেপারে সবকিছুই ঠিকঠাক আছে। কালকের ঘটে যাওয়া ঘটনাকে কেন্দ্র করে তারা বাড়ির প্রতিটা লোকের সাথে কথা বলতে চান, বিশেষ করে ইরার সাথে। আইনের কাজে বাধা দেওয়ার পরিণাম খুবই খারাপ হবে বলে আশরাফ শিকদার কথা বাড়ালেন না, বরং জিজ্ঞাসা করলেন, সব ঠিক আছে, তবে আমি বলবো বেশি ঘুরপ্যাচ না করার দরকার নেই নিজের চাকরিটা বাঁচাতে চাইলে। আরে মন্ত্রী মশাই কি যে বলেন, 5 ঘুষ। বলেই আব্দুল মামুন বললেন, আরে মন্ত্রী মশাই কি যে বলেন, 5 ঘুষ ছাড়া কি আর পুলিশ হওয়া যায়? অবশ্যই, কেন নয়? ভিআইপি মানুষের সাথে দেখা করবেন, ভালো কথা। আপনার কি কপাল, টিকিট ছাড়াই সবার সাথে সাক্ষাৎ করার সুযোগ পেয়ে যাচ্ছেন। এই বাম্পার অফারটা কে দিল আপনাকে? আব্দুল মামুন কিছুটা অপমানিত বোধ করলেন। পুলিশের টিকিট লাগে না মন্ত্রী মশাই, টিকিট ছাড়াই জাগে তাকের উপরে স্বর্গবাস দেখে নিয়ে আনতে সক্ষম। আশরাফ শিকদার অল্প হেসে কোলেকে ডেকে বললেন, আম্মু, তোমার ভাইয়া আর ভাবিকে বলো পুলিশ কমিশনার এসেছে, কথা বলতে চায় তাদের সাথে। কলি আচ্ছা বলে যেতে লাগলো আদিলের রুমের দিকে। সামনেই যেতে দেখা হয় আদিপের সাথে। আদিপ কলির মাথায় টোকা মেরে বলল, তোর বেস্টুর রিমঝিমের কি খবর? তোমাকে বলবো কেন? রিমঝিম আমার বেস্টু, তোমার না। ওই কুত্তি, আমি কি বলছি রিমঝিম আমার বেস্টু? আমার তো। কলি অবাক হয়ে তাকিয়ে বলল, তোমার কি ভাইয়া? তোর বেস্টুকে আমার কাছে বিয়ে দিবি? কলি ফিক করে হেসে দিয়ে বলল, তোমার বিয়ের বয়স হয়েছে, বাচ্চা মানুষ তুমি। তুমি দাঁড়াও, আমি এক্ষুনি বড় আব্বুকে বলে দিব তুমি আমার বেস্টুর সাথে লাইন মারার চেষ্টা করছো। বলেই কলি ডাকতে শুরু করলো বড় আব্বু। তার আগে আদিপ কলির মুখ চেপে ধরে বলল, এইরকম বোন থাকার থেকে শত্রু থাকা অনেক ভালো। কলি আদিপের হাত কামড়ে দিয়ে বলল, তাহলে আমাকে তোমার শত্রু বানিয়ে নাও। আমার তো কত বন্ধু, কিন্তু একটাও শত্রু নেই গো ভাইয়া। আদিপ মুখ বাঁকিয়ে বলে, ঠেকা পড়ছে আমার। কলি বেশ কিছুটা সিরিয়াস হয়ে বলল, তোমার মানে ঝিমঝিমের বাবা পুলিশ কমপ্লেন করেছে? নিচে গিয়ে দেখো, ডজনখানেক পুলিশ এসেছে তোমার কোমরে দড়ি বেঁধে টেনে নিয়ে যাবে বলে। আদিপ কলির মাথায় গাট্টা মেরেই বলল, কেন, তোর বেস্টুকে কি আমি তুলে এনে বিয়ে করেছি যে আমার নামে পুলিশ কমপ্লেন করবে? আমি যদি বলি তুমি তুলে নিয়ে আনছো, তাহলে সবাই বিশ্বাস করবে আর তোমাকে তুলে নিয়ে যাবে জেলখানায়, আর দিনরাত তোমাকে দিয়ে থালাবাটি মাজাবে। বলেই কলি হি হি করে হেসে ছুটলো আদিলের রুমের দিকে। আদিপ কলির কথা একটু একটু বিশ্বাস করে এগিয়ে গেল ড্রয়িং রুমের দিকে। গিয়ে সত্যি অবাক হলো, এতগুলো পুলিশ কেন এসেছে এ বাড়িতে, তাও আবার সকাল সকাল। সোনালী তালুকদার সকালে উঠে মেয়ের জন্য হালকা নাস্তা রেডি করে নিয়ে এসেছেন কিচেন রুমে। কালকে তিনি আয়রার সাথেই ছিলেন। আয়রা সকালে একবার জ্ঞান ফিরেছিল, তারপর কিছু সময় মায়ের সাথে কথা বলে আবারও শুয়ে ঘুমিয়ে পড়েছে। কালকে কি হবে, কি হয়েছিল তার সাথে তেমন কিছু মনে করতে পারছে না। কলির রুমের বাইরে থেকে ডাকলো আদিল এবং ইরাকে। ইরা কেবল ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে বের হয়েছে, তখনই দরজার বাইরে থেকে ডাকলো কলি। সাথে সাথে ইরা গিয়ে দরজা খুলে দিল। কলি ইরাকে উদ্দেশ্য করেই বলল, সরি ভাবি, সকাল সকাল তোমাকে ডিস্টার্ব করার জন্য। ইরা তোয়ালে দিয়ে মুখ মুছতে মুছতেই বলল, আরে আমি কোনো ডিস্টার্ব হইনি, কিছু বলবা? কলি আস্তে আস্তে বলল, ভাবি বাইরে পুলিশ এসেছে,
বড় আব্বু ভাইয়াকে ফ্রেশ হতে বলল, তখন রুমে চলে আসতে পারো। বলেই কোলে চলে গেল। ইরা আদিলকে ডেকে তুলল। বেশ কয়েকবার ডাকাডাকির পর আদিলের ঘুম থেকে উঠে ফ্রেশ হতে চলে গেল। সে জানতো পুলিশ আসবে প্রায় 10 মিনিট পর। আদিব সাথে করে আব্দুল মামুনকে নিয়ে আদিলের রুমের সামনে গেল। আব্দুল মামুনের সাথে আরো কয়েকজন পুলিশ এসেছে, কিন্তু আশরাফ শিকদার তাদেরকে ওপরে যাওয়ার জন্য কোনো পারমিশন দেননি। তাই শুধু মামুনকে নিয়ে যায় আদিব। মামুন হালকা কাশি দিয়ে ভেতরে প্রবেশ করলেন। সামনেই আদিলের সাথে আব্দুল মামুন হাত মিলিয়ে গিয়ে বসলেন সোফায়। মামুন আলতো হেসে ইরাকে উদ্দেশ্য করেই বলল, কেমন আছিস মিসেস শিকদার? ইরা অল্প উত্তরে জানায়, আলহামদুলিল্লাহ ভালো আছি। মামুন ফের আবারও প্রশ্ন করে, কেমন ছিল কালকের জার্নিটা? কেমন দেখলেন চেনা মানুষের চেনা রূপ? ইরা মানে না বুঝতে না পারলেও ইঙ্গিতটা যে আদিলকে ঘিরে করেছে তা বেশ ভালো করে বুঝতে বাকি রইল না। ইরা প্রত্যুত্তরে জানায়, একদম কুয়াশার মতো পরিষ্কার। মামুন ফিক করে হেসে দিল ইরার কথায়। তার আর জবাবে বলল, কুয়াশা আবার নাকি পরিষ্কার? হাস্যকর মিসেস শিকদার। ইরা অল্প হাসিতেই উত্তর করল, আজকাল তো রাতের অন্ধকারও দিনের থেকে বেশি তীব্র আলো দেয়। সব দুরাশার পরিচ্ছেদ এখনো আমার অজানা। আব্দুল মামুন আর কথা বাড়ালেন না। তিনি বুঝতে পারলেন মিসেস শিকদারের এখনও তার স্বামী সম্পর্কে সবকিছু অবগত হয়নি, হয়তো আস্তে আস্তে জেনে যাবে। সবেমাত্র কিছুটা ধারণা রেশ পেয়েছে মাত্র, হয়তো খুঁজে বের করার মতো ব্যর্থ চেষ্টা করবে আমাদের মতন। মামুন ভারী নিঃশ্বাস টেনে বলল, মিসেস শিকদার, এক কাপ কফি তো খাওয়া যেতেই পারে। অবশ্যই, আমি বানিয়ে নিয়ে আসছি। বলেই ইরা চলে গেল কিচেনে। আদিব গিয়ে বসলো সোফার এক পাশে। আদিল ফোন চাপছে। সে বুঝতে পারছে হয়তো মামুন কোনো ধারণা পেয়ে এই বাড়িতে এসেছেন। আদিল ইরাকে বেরিয়ে যেতে দেখে পায়ের ওপর পা তুলে মামুনকে ইঙ্গিত করেই বলল, অল্প বয়সে মরার ইচ্ছেটা সবারই থাকে, বিশেষ করে পুলিশ প্রশাসনদের। তাদের মরার পাখনা গজালে আমি কিভাবে বাঁচাবো বলেন? মামুন আলতো হেসে বলল, ঠিক বলেছেন। মরতে যখন হবেই আগে মরে যাওয়াটাই উত্তম। তাতে হয়তো পাপের পূর্ণটা একটু কম হবে। আদিল শয়তানি হেসে বলল, ঠিক বলেছেন। আর হ্যাঁ, পুলিশ সবসময় ঠিকই বলে মরার আগ পর্যন্ত। বয়স কম আপনার, এ বয়সে আমার পেছনে শুধু শুধু টাইম ওয়েস্ট না করে অন্য কোথাও গিয়ে এন্ট্রি দেন, ভালো ফলাফল পাবেন। আমার পেছনে পড়ে থাকলে মৃত্যু অনিবার্য। বারবার মৃত্যুর কথা বলে ছোট করবেন না আমাকে শিকদার সাহেব। আমি আপনার ছোটখাটো হুমকিতে একটুও ভয় পাচ্ছি না। পয়েন্টে আসেন, প্রিয়াস কোথায়? আদিলের সোজা সাপটা উত্তর। আই ডোন্ট নো। মামুন হাসলো খুব করে আর বলল, আপনি শিওর ছিলেন তাই না? আমরা মেয়েদের কাছ থেকে সমস্ত ইনফরমেশন নিয়ে আমরা আবার ওই বাড়িতে অ্যাটাক করতে তার আগে সমস্ত ইনফরমেশন ফিনিশ করে দিলেন। আপনার জবাব নেই শিকদার সাহেব। আর কতদিন এভাবে চলবে? আদিল বাঁকা হেসেই বলল, আপনি এখনো আমাকে চিনতে পারেননি। আমি শুনেছি আপনি নতুন এই এলাকায় এসেছেন, তাই আমি বলবো একটু খোঁজ খবর নিয়ে না হয় আর কয়েকটা দিন পরেই দেখা করবেন। সামনে আমার নির্বাচন, আপনাকে পেয়ে মনে হলো আমার আরেকটা ভোট বেড়ে গেল। আব্দুল মামুন উঠে দাঁড়াতে দাঁড়াতে হিংস্র বাঘের মতো গর্জন করেই বলে, আপনার কনফিডেন্স লেভেলে আমি শিওরিত। যাই হোক, যা করেছেন সবার আড়ালে, ওইটা তো আড়ালেই থাকুক। প্রকাশ হলে আমার মনে হয় আপনার গলায় আপনার বই চুরি চালিয়ে দিবে সবার আগে। গড ব্লেস ইউ। আবার অতি শীঘ্রই দেখা হবে। আল্লাহ হাফেজ। বলেই আব্দুল মামুন হাঁটতে শুরু করলেন। যে রুম থেকে বেরিয়ে যাবে তার আগেই আদিল শয়তানি হাসি দিয়ে বলল, আমি আপনাকে বিনা বেতনে মানে ফ্রিতে একটা অ্যাডভাইস দিয়ে দিচ্ছি। আপনার নিজের জানার মায়া নাই বা থাকতে পারে, কিন্তু পরিবারের জন্য অন্তত মায়াটা বাঁচিয়ে রাখবেন। আব্দুল মামুন অল্প হেসে উত্তর করলো, ধন্যবাদ ফ্রিতে এত সুন্দর একটা অ্যাডভাইস দেওয়ার জন্য। আমি অবশ্যই মনে রাখবো। বলে আব্দুল মামুন এলোমেলো পায়ে হাঁটতে শুরু করলেন। আর ভাবতে লাগলো প্রমাণ ছাড়া এই পৃথিবীতে কেউ কাউকে বিশ্বাস করে না। এত দুর্নীতি করার পরও দিব্যি ভালো মানুষের মতন চলাফেরা করছে। পুলিশের থেকেও 2 ধাপ এগিয়ে আছে। বাপ ছেলে সব এক একটা শয়তানের বড় ভাই। এরা নিচ থেকে কফি নিয়ে উপরে আসছিল। ঠিক তখনই দেখা হয় আব্দুল মামুনের সাথে। মামুন অল্প হেসে বলল, আজ আসি মিসেস শিকদার। আবার আরেকদিন এসে রিল্যাক্স, আপনার হাতে বানানো রিল্যাক্সে কফি খেয়ে যাব। এরা প্রশ্নের উত্তর দেওয়ার আগেই
আব্দুল মামুন এলোমেলো পায়ে বেরিয়ে গেলেন। তার 2 মিনিট পরও আদিবও বেরিয়ে চলে এলো। ইরা কফির কাপটা হাতে করে নিয়ে এগিয়ে গেল রুমের দিকে। আদিল কার সাথে যেন অল্প আওয়াজে কথা বলছিল। ইরাকে দেখার সাথে সাথে কলটা কেটে দিল। ইরা কফির কাপটা টেবিলের ওপরে রেখে বিছানায় গুছতে লাগলো। আদিল এগিয়ে গিয়ে কফিটা হাতে নিয়ে খেতে খেতে বলল, নেক্সট টাইম থেকে আমি বাদে অন্য কারোর জন্য কফি বানানো তোমার জন্য নিষেধ। এরা অল্প তাকিয়ে আদিলের কথাটা এড়িয়ে গেল। বর মন দিল কাজে। আদিল দোলনায় দুলতে দুলতে মিষ্টি আওয়াজে ইরাকে উদ্দেশ্য করেই বলল, কফিটা অনেক বেশি মিষ্টি হয়েছে, ঠিক তোমার মতন বউ। ইরা ভাবলেশীন হয়ে বসে আছে বিছানায়। সে কিছু বলতে চায় আদিলকে, কিন্তু কিভাবে বলবে ইরা বুঝতে পারছে না। তাই না চাইতেও এক নিঃশ্বাসে আদিলকে উদ্দেশ্য করে বলে উঠল, সামনেই আমার ফাইনাল এক্সাম। আর কতদিন আমি কলেজে না গিয়ে এভাবে ঘরে বসে থাকবো? আদিল ইরার কথাতে তেমন সিরিয়াস ভাবে নিল না। সে নির্বাচন নিয়ে বর্তমানে বেশ ব্যস্ত। কিছুক্ষণ পর আদিল আশরাফ শিকদারের সাথে নির্বাচনের কাছে যাবে। আদিব যাবে তার মায়ের সাথে অফিসে। আদিল জুতা পরতে পরতে বলল, কলেজে যাওয়ার প্রয়োজন আছে বলে আমি মনে করি না। বাসায় পড়াশোনা করো, শুধু এক্সাম হলে গিয়ে পরীক্ষা দেবে। ইরা কিছুটা জেদ করেই বলল, আমি কলেজে যেতে চাই, মানে যেতে চাই। আদিল চোখ গরম করে তাকিয়ে বলল, কারণটা কি শুধু কলেজ নাকি নাগরের সাথে দেখা করাটা? ইরা উঠে দাঁড়িয়ে আদিলের কথাটা শোনার জন্য মোটেও প্রস্তুত ছিল না। ইরা রাগ চেপে রুম থেকে বেরিয়ে যেতে চাইলে আদিল ইরাকে টেনে দেয়ালের সাথে ঠেলে রিরি করে বলল, এই রূপ, এই তেজ, এই জিদ সব কিছুই আমার, আর তুমি নামক মানুষটাও আমার। তোমার এই চাহনিতে বারবার আমি দিশেহারা হয়ে যাই। আমাদের পবিত্র মিলনটা করতে এত বাধা কিসের? ইরা মুহূর্তে কপাল কুঁচকে নিল। ছাড়েন আমায়, ব্যথা লাগছে আমার। আদিল ইরার কথা উপেক্ষা করে ইরার কপালে আলতো করে একটা চুমু এঁকে বলল, আমি আমার পূর্ণতা বলতে শুধু তোমাকেই বুঝিব। ইরা অল্প কথায় উত্তর করল, এই কেমন পূর্ণতা শিকদার সাহেব, যেখানে ভালোবাসা থেকে ঘৃণার পরিমাণটা বেশি? ঘৃণার পরিমাণটা বাড়িয়ে নাও আমাতে জীব। সামনে আরো অনেক রাগ টালতে হবে। মানে? আর মাত্র কিছুদিন, তারপর তুমি না চাইতেও আমাকে ভালোবেসে ফেলবে। শুধু নির্বাচনটা হতে দাও। বলেই আদিল বেরিয়ে গেল রুম থেকে। আশরাফ শিকদার বসে আছে সোফায়, খবরের কাগজ পড়ছেন। আদিল এগিয়ে গেল আশরাফ শিকদারের কাছে, গিয়ে কপাল কুঁচকে ফেলল। পুলিশকে বাসায় অ্যালাউ করার কি মানে ড্যাড? আশরাফ শিকদার খবরের কাগজটা টেবিলের উপর রাখতে রাখতে বললেন, আমার পারমিশন ছাড়াই আমার বাড়িতে আসার অনুমতি উপর মহল থেকে নিয়ে এসেছে। এইখানে বাধা দেওয়ার আমার কোনো রাইট ছিল না। আশরাফ শিকদার আদিলকে জিজ্ঞাসা করলেন, তুমি কি কোনো বিষয় নিয়ে নার্ভাস ফিল করছো? মানে? আমাদের বাড়িতে পুলিশ কমিশনার এসেছিল বলে। নো ড্যাড, এরকম পুলিশ হাজারটা আমার পায়ের কাছে পড়ে থাকলেও আমি নার্ভাস হব না। কিন্তু নতুন কমিশনারটা পক্কা গোয়েন্দা, ওকে অন্য থানায় ট্রান্সফার করে দাও। ওকে, আমি দেখছি, তুমি টেনশন করো না। চলো এবার বের হই। বলেই আশরাফ শিকদার দাঁড়িয়ে হাঁটা শুরু করলেন। ইরা হঠাৎ করে পেছন থেকে ডেকে বলল, আপনার ফোনটা নিয়ে যান, রুমে ফেলে এসেছিলেন। আশরাফ শিকদার দাঁড়ালেন না, হেঁটে চলে গেলেন বাড়ির বাইরে। আদিল এগিয়ে গিয়ে ফোনটা নিয়ে আসলো আর বলল, এই না হলে ঘরের বউ? আজকে মনে হলো বিয়ে করাটা বুঝি সার্থক। ইরা অল্প হেসে উত্তরে জানালো, তাই আপনার ভাইকে যেখানে রেখে এসেছেন সেখান থেকে যদি ভ্যানিস হয়ে যায়, তাহলে আপনার কেমন লাগবে শিকদার সাহেব? আদিল চমকে উঠল। শুধু যে চমকে উঠল এমনটা নয়, রীতিমতো অবাক হলো। ইরার কথা বুঝতে পেরে ও না বোঝার অভিনয় করে বলল, মানে কি বলছো এসব? ইরা বলল, হয়তো মানেটা ঠিক বলছি, নয়তো আপনার মতো সুঠাম দেহির পুরুষ আমার মতো ছোট্ট মানুষের কথা শুনে কি আর আমতা আমতা করবে? আদিল রেগে গিয়ে বলল, ফাজলামি করো আমার সাথে? কেন, আপনি কি আমার বেয়াই লাগেন? তোমার সাহস দেখে আমি অবাক হচ্ছি। আপনার বউ বলে কথা, এতটুকু সাহস তো থাকা জরুরি, তাই না? তাছাড়া আপনিই তো বলেছিলেন আপনি আমার সাহসিকতার প্রেমে পড়েছিলেন, তাও আবার আমার থাপ্পড় খেয়ে। ভুলে যাবে না সবকিছু? আমি আবার সব ভুলে যাওয়া মানুষকে মারি না, মনে করিয়ে তারপর আস্তে ধীরে মারি। ইরা, আরে এত কষ্টের পরও কিনা নিজের ভাইকে বাঁচাতে পারলেন না? ইরার কথাটা যেন আগুনে ঘি ঢালার মতো কাজ করলো। ইরা কথা শেষ করে উল্টো দিকে ঘুরে রুমে যেতে যেতে শুনলো 1 2 3। সাথে সাথে কল আসলো আদিলের নাম্বারে, অচেনা নাম্বার। আদিল কাপা হাতে ফোন রিসিভ করে ভেসে আসলো, স্যার, আপনার ভাই অ্যাক্সিডেন্ট করেছে, আমরা ঢাকা মেডিকেল হাসপাতালে নিয়ে যাচ্ছি।
আপনারা তাড়াতাড়ি আসেন, রোগীর অবস্থা ক্রিটিক্যাল। বলেই ফোনটা কেটে দিল। ইরা দোতলায় নিজের রুমের সামনে ব্যালকনিতে দাঁড়িয়ে আদিলের দিকে একটা মিষ্টি হাসি দিয়ে বলল, আপনার দিনটা শুভ হোক শিকদার সাহেব। অহনা শিকদার আদিবকে নিয়ে অফিসে যাবেন। আজকে কলির ফার্স্ট সেমিস্টারের এক্সাম। কলি রেডি হয়ে আসছে কলেজে যাবে বলে। তাই অহনা শিকদার আদিবকে বললেন, তুমি কলিকে কলেজ নামিয়ে দিয়ে সোজা অফিসে চলে আসবা ঘন্টাখানেকের মধ্যে। আদিব মনে মনে ভাবল, আহা, মেঘ না চাইতেই জল। আদিব খুশিতে গদগদ হয়ে বলল, কেন মম, আমার ঠেকা পড়ছে ওরে প্রতিদিন কলেজে নামিয়ে দিয়ে আসবো? ওরে বলো ভাইয়ার সাথে করে কলেজে যেতে। সাথে সাথে কলি বলে উঠল, বড় আম্মু, আমি তোমার ছেলের সাথে একদম কলেজে যাব না, আমি ড্রাইভার আঙ্কেলের সঙ্গে যাব। অহনা শিকদার চোখ গরম করে তাকালেন আদিবের দিকে। বাইরের জীবনটা কারোর জন্য সেফ নয়। সামনে এই নির্বাচন, শত্রুর অভাব নেই, কোনো রকম রিস্কের দরকার নেই। অহনা শিকদার চোখ গরম করে তাকালে আদিব বলে উঠল, শুধু আজকের জন্যই মম, আমি তোমার মেয়েকে নামিয়ে দিয়ে আসবো, আর নেক্সট টাইম কখনোই না। তুমি বললা তাই নিয়ে যাচ্ছি। মম, তোমার মেয়েকে বলো কি বলবা? গাড়িতে বসে যেন জ্ঞান জ্ঞান করে, আমার মাথা যেন না খায়। কলি মুখ বাঁকিয়ে বলল, আমার বইয়েই গেছে তোমার মাথা খেতে। আব্বু বলেছে, আব্বু বাজার থেকে বড় রুই মাছ আনছে আজকে, আমি ওইটার মাথায় খাবো। খাওয়া ছাড়া আর কি পারিস? এইবার যদি A+ না পেয়েছিস সোজা বিয়ে দিয়ে দেব। কলি কপাল কুঁচকে বলল, আমি প্রথম সেমিস্টারের এক্সাম দিতে যাচ্ছি, ফাইনাল এক্সাম না। তোমাকে ডাক্তার কে বলে? সবাই তোমাকে গাধা বলে ডাকবে, আর আমিও। আদিব কান টেনে বলল, পাকা বুড়ি, তোরে আমি 80 বছরে বুড়ো বেড়ার কাছে বিয়া দিয়ে দেব। অহনা শিকদার চোখ পাকিয়ে তাকালেন। কি হচ্ছে আদিপ? কলি ছোট মানুষ, ওকে নিয়ে যাও আর তাড়াতাড়ি চলে আসবো অফিসে। যুথি সকাল সকাল শাশুড়ির সাথে বাড়ির সমস্ত কাজ করছে। সকালের খাবারটাও খেয়ে নিয়েছে একসাথে। ঈশান রুমে বসে বসে কম্পিউটারে কি যেন করছে। যুথি মাথায় চিরুনি চালাতে চালাতে ঈশানকে বলল, আমি কলেজ যেতে চাই, আর আমি পড়াশোনাও করতে চাই। ঈশান কথা শুনেও না শোনার নাটক করে নিজের কাজ চালাতে লাগলো। যুথির বেশ বিরক্ত লাগলো। তাকে কি কোনোভাবেই ইগনোর করলো ঈশান? যুথি চিরুনিটাকে ছুঁড়ে ফেলে দিয়ে বিছানায় ঈশানের পাশে গিয়ে বসলো আর কম্পিউটারটা সাথে সাথে বন্ধ করে দিল। আর আগে ফুসফুস করতেও বলল, ফোকাস মি রাইট নাও। ঈশান যেন একটু সিরিয়াস হলো, ভাবলেশীন গলায় বলল, ইয়েস ম্যাডাম, বলুন। আমি কলেজে যেতে চাই আর পড়াশোনা করতে চাই। তো আমি কি করতে পারি? আপনি চাইলে অনেক কিছু করতে পারবেন, তবে আপনি চাইলেও আমার পড়াশোনা আটকাতেও পারবেন। কেন পারবো না তোমার পড়াশোনা আটকাতে? কারণ আমি পড়াশোনা করতে চাই, তাই। পড়াশোনা করে কি হবে? পড়াশোনা না করে কি হবে? ঈশান চেতে গিয়ে বলল, পড়াশোনা করলে সারাদিন ব্যস্ত থাকবা, স্বামীকে সময় দিবা না, নয়তো অন্য বেড়ার সাথে পালিয়ে যাবা। আমি কষ্ট করে আমার টাকা খরচ করে তোমাকে পড়াশোনা করাবো, আর তুমি কি না ড্যাং ড্যাং করে নাচতে নাচতে অন্য বেড়ার হাত ধরে চলে যাবা। নো চান্স। পড়াশোনার দরকার নাই, বাড়িঘর সামলাও আর বাচ্চা সামলাও। যুথি কাদো কাদো মুখ করেই বলল, সবই ঠিক আছে, কিন্তু আমার বাচ্চা কোথায়? ঈশান দুষ্টু হেসে বলল, দেখাচ্ছি। বলেই ঈশান এক হেঁচকি টানে নিজের কাছ থেকে টেনে আনলো যুথিকে। যুথির টানের গতি সামলাতে না পেরে ঈশানের বুকের ওপর গিয়ে ধপাস করে পড়ল। ঈশান যুথিকে বিছানায় শুয়ে দিয়ে উপরে উঠে নিজের ঠোঁট জোড়া দিয়ে যুথির ঠোঁট দুটোকে আবদ্ধ করে নিল। যুথির নিঃশ্বাস ভারী হয়ে উঠেছে, শরীর কাঁপছে। ঈশান প্রায় আরো 5 মিনিট ধরে যুথির ঠোঁট দুটোকে নিজের ঠোঁটের জড়িয়ে রাখে। ঠোঁট ছেড়ে দিয়ে মুখ ডোবায় যুথির ঘাড়ে। যুথি শক্ত করে ঈশানের গেঞ্জি আঁকড়ে ধরে রেখেছে। কয়েক জায়গায় বড় বড় নখের দাগ বসে গেছে। এতক্ষণে ঈশান যুথির গলার পেছনে ওড়নাটাকে একটানে বুকের ওপর থেকে সরিয়ে ফেললো, আবারও মুখ ডুবিয়ে দিল। যুথি ধপধপে ফর্সা ঘাড়ে। আপাতত যুথির ভারী নিঃশ্বাসটাকে অন্য কোনো কিছু শোনা যাচ্ছে না। নিঃশ্বাস ওঠানামা করছে প্রতিনিয়ত। ঈশান যুথির জামাটাকে ওপরের দিকে তুলতে যাবে, তখনই কল আসে ঈশানের ফোনে। বেশ কয়েকবার রিং হয়। ঈশান বিরক্তিতে চোখ মুখ কুঁচকে ফেলে। চোখ পড়তেই দেখে আদিলের নাম্বারে। বিরক্ত নিয়ে কল রিসিভ করে। শালা জীবনটা শেষ করে দিলি, অসময়ে ফোন দেওয়ার দরকারটা কি? আদিল রাগে কটমট করতে বলে,
হসপিটালে আয়, অতি দ্রুত, লোকেশন পাঠিয়ে দিচ্ছি। বলেই আদিল কলটা কেটে দিল। হয়তো এমার্জেন্সি কিছু হবে। ঈশান নেমে গেল জুথির ওপর থেকে। জুথির এলোমেলো চুল, নিঃশ্বাস এলোমেলো। ঈশান বুঝেও না বোঝার অভিনয় করে বলল,